1981 সালে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় মান্না দে গেয়েছিলেন, আমি আজীবন শুধু ভুল করে গেছি। 44 বছর পর এটা নিঃসন্দেহে স্কুল সার্ভিস কমিশনের থিম সং হতে পারে। আমার আপনার করের টাকায় চলা একটা সংস্থা যা করে সেটাই কি ভুল? আজ এসএসসিকে আবার পড়তে হলো সুপ্রিম কোর্টের ভৎসনার মুখে। ফের বিষবাও জলে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ, আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। এবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে এসএসসির নতুন পরীক্ষার বৈধতাও। তবে কি আবার অথই জলে পড়ল চাকরিহারা যোগ্য এবং নতুন মিলিয়ে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ? এর দায় কেন নেবে না সরকার? দ্বিতীয় প্রশ্ন। নতুন বিধি, নতুন শূন্যপদ থেকে নতুন প্রার্থীদের পরীক্ষায় বসানো, কোনোটাই করতে বলিনি। এসএসসিকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টে। তবে কি কোটি কোটি টাকা খরচ করে আইনজীবী নিয়োগ করেও রায়টাই বুঝতে পারলো না এসএসসি, নাকি বুঝতে চাইল না? তৃতীয় প্রশ্ন। প্রথমে দুর্নীতির জেরে গোটা প্যানেল বাতিল, তারপর কোর্ট বারবার বলার পরেও যোগ্যদের আলাদা না করা, আর এবার নতুন পরীক্ষায় কোর্টের নির্দেশ না মেনে নিয়োগ। এসএসসির কি আদৌ এই ধরনের পরীক্ষা নেওয়ার কোনো যোগ্যতা আছে? প্রশ্ন তো উঠবেই। চতুর্থ প্রশ্ন। নতুন পরীক্ষায় ইন্টারভিউয়ে ডাক পাওয়া দাগীদের যাবতীয় বিবরণ সহ তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। হাইকোর্টের পর হুবহু একই নির্দেশ আজ সুপ্রিম কোর্টে। 44টা মামলার আবেদন ফেরানো হলো কলকাতা হাইকোর্টে। বিস্তারিত তালিকা প্রকাশের অনীহার পেছনে কাজ করেছে কোন অঙ্ক? পঞ্চম প্রশ্ন। সিইও দফতরের নিরাপত্তা নিয়ে সিপিকে চিঠি কমিশনে, তারপরই সংবাদ মাধ্যমের ঢোকায় জারি হলো নিষেধাজ্ঞা। সিদ্ধান্ত নিয়েছে পুলিশ, দাবি কমিশনের। এটা কমিশনের এখতিয়ারভুক্ত, পাল্টা বলছে পুলিশ। তথ্য গোপনের চেষ্টাতেই কি টার্গেট এবার সংবাদ মাধ্যম? তবে শুরুতেই দেখাবো ফের সুপ্রিম কোর্টের তীব্র ভৎসনার মুখে স্কুল সার্ভিস কমিশন, ফের অনিশ্চয়তার কালো মেঘ। দেখুন। এসএসসি চাল কাঁকড় আলাদা করতে না পারায় আগেই চাকরি গেছে 26,000-এর। তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে পরীক্ষা, ফল প্রকাশ, নথি ভেরিফিকেশন, ইন্টারভিউর মধ্যেই প্রশ্নের মুখে এসএসসির নতুন করে নেওয়া পরীক্ষা। সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হলো স্কুল সার্ভিস কমিশন, ফের কাঠগড়ায় তাদের ভূমিকা। এর ফলে এসএসসির নবম, দশম ও একাদশ, দ্বাদশের নতুন করে নেওয়া পরীক্ষার বৈধতা নিয়েও প্রশ্ন উঠে গেল। নতুন করে পরীক্ষা দেওয়ার পরও চাকরিহারা যোগ্যদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। নতুন যারা এসএসসির পরীক্ষা দিয়েছিলেন তাদের কি হবে তা নিয়েও উঠল প্রশ্ন। অর্থাৎ 5,25,000 পরীক্ষার্থীর ভাগ্যে কি আছে তা নির্ভর করছে আদালতের উপর। আজকে আদালতের অবজারভেশন খুব পরিষ্কার যে আসলে এই যে নতুন ভ্যাকেন্সি অ্যাড করে এই যে পুরো জটিলতা তৈরি করেছে, এটা এসএসসির পক্ষ থেকে করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এসএসসির আইনজীবীকে বলেন, আমরা আমাদের রায় বলেছিলাম যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে। আমরা আপনাদের বলিনি যে নতুন শূন্যপদ তৈরি করে নতুন প্রার্থীদের নিয়ে আসুন। আপনারা সেটা করেছেন। আপনারা নতুন বিধি নিয়ে এসেছেন। আপনারাই নতুন শূন্যপদ তৈরি করেছেন। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে আরও বলে, মূল যে মামলার রায় ছিল সেখানে কোথাও বলা হয়নি নতুনদের নিয়োগ করতে হবে। সুপ্রিম কোর্ট কোথাও বলেনি নতুন চাকরি প্রার্থীরা অংশ নিতে পারবেন। নতুন করে যে শূন্যপদ তৈরি করা হলো সেই সিদ্ধান্ত নিয়েছে এসএসসি। সুপ্রিম কোর্ট তার রায়ে এটা বলেনি। নতুন নিয়ম ওদের কে বার করতে বলেছে? সেটা না করে এসএসসি যাতে আরো জট পেকে যায় পরীক্ষায়, সেই ব্যবস্থা করে দিয়েছে। নতুন বিধি তৈরি করা নিয়ে এসএসসির আইনজীবীর উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার বলেন, সুপ্রিম কোর্টের রায়ের উদ্দেশ্য ছিল যারা চিহ্নিত দাগী নন তাদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করা। আদালতের রায়ে এদের চাকরি বাতিল হয়েছে, তারা আবার সুযোগ পাবেন, কিন্তু তার মানে এই নয় যে তাদের জন্য নতুন বিধি প্রযোজ্য হবে। এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে তাদেরকে বাড়তি নম্বর দেওয়া হচ্ছে। 1 বছরের অভিজ্ঞতা থাকলে 2 নম্বর, 5 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে 10 নম্বর দেওয়া হচ্ছে। চিহ্নিত দাগী নন এমন কোনো চাকরি প্রার্থী লিখিত পরীক্ষায় 26 বা 30 পেয়েছেন, কিন্তু তাদের অভিজ্ঞতার জন্য 10 নম্বর যোগ করা হলেও তা নতুন চাকরি প্রার্থীদের থেকে কম। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলে, আমরা শুধু বলছি যে নতুন বিধির জন্য চিহ্নিত দাগী নন এমন প্রার্থীদের যেন বঞ্চিত না হতে হয়। আমরা প্রথম থেকে এই দাবি করেছি যে 16 ক্যান্ডিডেটদের নিয়ে আলাদা গেজেট পাবলিশ হোক এবং 16 ক্যান্ডিডেট মানে যারা আনটেন্টেড টিচার তাদেরকে দিয়ে ফ্রেশ সিলেকশন হোক। আমরা এখনও রাজি, আমরা এখনও বলছি 16 সিট 16 ক্যান্ডিডেট আলাদা করে দিক, আমাদের কোনো আপত্তি নেই, আমরা অনেক খুশি হব। এরই সঙ্গে এসএসসির শিক্ষক নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে নির্দেশ দিয়েছে বিস্তারিত তথ্য সহ দাগীদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আজ সংবিধান দিবস।
আজ থেকে ৭৬ বছর আগে ১৯৪৯ সালে আজকের দিনে ভারতীয় গণপরিষদে সংবিধান গৃহীত হয়েছিল। ঠিক তার আগের দিন গণপরিষদে তার বক্তৃতায় ডক্টর ভীমরাও আম্বেদকর বলেছিলেন, একটা সংবিধান যতই ভালো হোক না কেন, যারা এটার প্রয়োগ করবেন তারা যদি ভালো না হন তাহলে এটা খারাপ প্রমাণিত হবে। গত ৭৬ বছরে বারবার প্রমাণ হয়ে গেছে এর থেকে খাঁটি কথা আর হয় না। যত মহৎ উদ্দেশ্যেই একটা সংস্থা তৈরি হোক না কেন, যদি সেই সংস্থার দণ্ডমুণ্ডের কর্তারা অযোগ্য, অদক্ষ বা অসাধু হন, তাহলে সেই সংস্থা খারাপ প্রমাণিত হয়। ১৯৯৭ সালে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়োগে স্বচ্ছতার মহৎ উদ্দেশ্যে যে স্কুল সার্ভিস কমিশন তৈরি হয়েছিল, আজ সুপ্রিম কোর্টের তীব্র ভৎসনার পর আবার প্রশ্ন উঠে গেল যে এই সংস্থা কি আদৌ একটা স্বচ্ছ, বিতর্কহীন, দুর্নীতিমুক্ত পরীক্ষা নেওয়ার যোগ্য? এসএসসির একদল শীর্ষ আধিকারিক আগেই গ্রেফতার হয়ে জেল খেটেছেন। এখন আবার নতুন আধিকারিকদের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠে গেল সুপ্রিম কোর্টের এই তিরস্কারের পর। শুধু তাই নয়, আজ অনেকেই এই অভিযোগ করছেন যে দাগিদের চাকরি দিতে না পেরে গোটা প্রক্রিয়াটাকে কি ইচ্ছাকৃতভাবে বিষবাঁজরে ঠেলে দেওয়া হলো? মোট কথা, সব মিলিয়ে শুধু চাকরিহারা যোগ্যরাই নন, নতুন চাকরি প্রার্থীদের ভবিষ্যৎও কি অন্ধকার হয়ে গেল? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। আর এর দায় কি অস্বীকার করতে পারে এসএসসি? এই প্রশ্ন নিয়েই আজ যাব আমার প্রথম বক্তা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান, এই তৃণমূল আমলে এসএসসির প্রথম চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলের কাছে। এসএসসি কি দায় এড়াতে পারে? এই প্রসঙ্গে আমার জাজমেন্টটার পুরোটার উপর কথাটা বলতে হবে, তা নাহলে কিন্তু ক্লারিফাই করা যাবে না। প্রথমে বলি, যখন প্যানেলটা বাতিল হলো, যে জাজমেন্টটা ছিল তার একটু একটু পড়ে আমার যতটুকু মনে হয়েছিল যে কোনো স্পেসিফিক কেসে যদি জাজমেন্ট হয় তার করসপন্ডিং সব সিকোয়েন্সের উপর পড়ে, সেটা জেনারেল পড়ে না। বেশ, কিন্তু আমি দুর্ভাগ্যের বিষয় পরবর্তীকালে যখন দেখলাম, এবং যে কোনো পরীক্ষা নিতে গেলে তার একটা রুলস এবং রেগুলেশনসটা আগে ফ্রেম করতে হয়। সেই রুল ফ্রেম করাটা কিন্তু এসএসসির হাতে নেই, সেটা করে সরকার। সরকারের যেমন বিধি প্র্যাকটিক্যালি বলতে হয়, এসএসসি ইজ দ্য এক্সিকিউটিং অথরিটি কারেক্টলি। পলিসি ডিসিশন এসএসসি চেয়ারম্যান নিতে পারে না বা এসএসসি কাউন্সিলও নিতে পারে না। এটা তাহলে তো দাঁড়ালো এসএসসি নামেই একটা স্বশাসিত সংস্থা না, তার সেটা যে ইন্ডিপেন্ডেন্স হচ্ছে ইন ইজ এক্সিকিউশন। সে কিন্তু রুলস রেগুলেশনস ফ্রেম করতে পারে না, ফ্রেম করে শিক্ষা দপ্তর, এটা প্রথম মানতে হবে। তো একটা রুলস রেগুলেশনসের সামনে রেখে পরীক্ষাটা হয়, এক্সিকিউশন করবে চেয়ারম্যান। কিন্তু যখন পরবর্তীকালে নতুন পরীক্ষা নিতে বলা হলো, আমার এটা নিয়ে খুব অদ্ভুত লেগেছিল যে একটা হাইব্রিড মডেল তৈরি করা হলো। কি করা হলো? যতগুলো পোস্ট ছিল তার সাথে আরও কিছু পোস্ট যোগ করে দেওয়া হলো। তার মানে পুরনো পরীক্ষার অস্তিত্বটা রইল না, তখন একটা হাইব্রিড মডেল তৈরি হলো। তখন হাইব্রিড মডেল তৈরি করার ফলেই প্রয়োজন হলো একটা নিয়মাবলী তৈরি করা, রুলস, সেটাও আবার তৈরি হলো। সেখানে একটা ডেভিয়েশন ফ্রম 2016, হ্যাভক ডিফারেন্স, যার জন্য এই কমপ্লেক্সিটিগুলো তৈরি করছে। এখানে যে এক্সপেরিয়েন্সের মার্কস দেওয়া আছে, নতুনরা বলছে। আমি এখানে যোগ করি, আপনি চমৎকার একটা শব্দবন্ধ ব্যবহার করলেন, হাইব্রিড মডেল। এই হাইব্রিড মডেলে যখন এক্সিকিউটেড হলো তখন তো আমরা দেখলাম ফ্রেশ ক্যান্ডিডেটরাও খুশি হলো না, আবার পুরনো এই অমিত বাবুর মতো যারা চাকরিহারা তারাও খুশি হলো না। অবশ্যই এইটাই তো হওয়ার কথা। প্রথম কথা রাখবেন, সত্যের প্রচার কম কিন্তু ওজন বেশি, ঠিক। অসত্যের ঢক্কানিনাদ বেশি, ওজন বড্ড কম। সেই জন্যই অল্প ফুয়েতেই উড়ে যায়। সেই ঘটনাটা কি ঘটছে না? দেখে মনে হচ্ছে না এরকম একটা ঘটনা ঘটছে? দেখুন, যারা নতুন ছেলে পরীক্ষা দিচ্ছে তারা বলছে আমরা 10-এর মধ্যে থেকে বঞ্চিত, আবার যারা পুরনো পরীক্ষা দিচ্ছে তারা বলছে আমরা কেন ওদের সঙ্গে দেবো। আসলে যেটা হচ্ছে, কোনো একটা সত্যকে লুকানোর যে চেষ্টা চলছে, এতে আমার কোনো সন্দেহ নেই। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি, আপনারা আমার সাথে এগ্রি করতে পারেন বা না পারেন। সেটা কোন সত্য বলে আপনার মনে হয়? মানে কি লুকানোর চেষ্টা করছে? যা ঘটনাটা ঘটেছে সেটা বেরিয়ে আসছে না, কারণ আমার মনে করি সরকার কি চাইছেন সেটা খুব ইম্পর্টেন্ট। আমাকে একটু সময় দেবেন। নিশ্চয়ই। সরকার কি চাইছেন, দ্যাট ইজ বেড। এই কথাটা আমি বহুবার এখানে এসে বলে গেছি। কর্তার ইচ্ছাই কর্ম, এক্সিকিউটার তাই করবে, তার বেশি সে করতে পারবে না। আজকে যদি সরকার চাইতেন যে এসএসসিকে বলে তুমি টেন্টেড আনটেন্টেড আলাদা করো, সে পারতো না, এটা আমি বিশ্বাস করি না।
এটা আমি বিশ্বাস করি না, কারণ এখনকার কম্পিউটিং সিস্টেম এতটাই স্ট্রং, তার অনেক ইমেজ থাকে, অথচ 1 বছরের মধ্যে সমস্ত ওইমার পুড়িয়ে দেওয়া হলো। এটা কোন নিয়মে আছে, কোথায় হয়, বিশ্বের কোনো পরীক্ষায় আছে এগুলো? চাকরির পরীক্ষাতে তো নয়, ইভেন ইউনিভার্সিটি এক্সামিনেও এই ব্যাপার নেই। তারপরে যদি না হয় ধরলাম যে স্পেসের অভাবে আমি ছোট রাখতে, তা তো মিরার ইমেজটা রাখা যেত, সেটা তো একটা সামান্য পেন ড্রাইভ হলে 1000 সিনেমা আজকাল রাখা যায় একটা সিনেমা, সেটা রাখা যেত, সেটাও রাখা হয়নি। তাহলে এটার থেকে কি মনে হয় না যে একটা উদ্দেশ্য আগে থেকেই ছিল? তার মানে টেন্টেড আনটেন্টেড করতে আর সেপারেট করতে না আপনি ছিল মারাত্মক ইঙ্গিত দিচ্ছেন। আপনি বলছেন যে এই দাগিদের, এই স্পেসিফিক্যালি টেন্টেডদের পরিচয় বা তাদের পরিচয় লুকোনো এবং তাদের আড়াল করার চেষ্টা করছিল রাজ্য সরকার এবং এসএসসি। তার এসএসসি তো বটেই, কারণ এসএসসি পারত না এটা আমি বিশ্বাস করি না, কারণ আমার অনেক খবর আছে ওখানে, আমি যেহেতু এসএসসি চেয়ারম্যান ছিলাম, অনেকের সঙ্গেই কথা হয়েছে, হয়তো টপের সাথেও কথা হয়েছে, কিন্তু সেখানেও অনেক সময় চাপের মুখে করতে পারে না। এই ঘটনাও ঘটে। এখানে কি ঘটেছে আমি বলতে পারবো। এই হাইব্রিড মডেলটা করতে গিয়ে যে জিনিসটা হলো, দেখুন আজকে সুপ্রিম কোর্ট পুরো 44টা মামলা হাইকোর্টের উপর ছেড়ে দিল, কিন্তু খেয়াল রাখবেন তিনি কতগুলো প্রশ্ন রেখে দিলেন। আমি লয়ার নই, আমি যতটুকু বুঝেছি প্রশ্নগুলোর অর্থ হলো সুপ্রিম কোর্ট ওই লাইনেই বিচারটা চালাবে, কারণ তার নাহলে প্যান্ডোরাস বক্সের মতো এত ওপেন হয়ে যাবে আর ডিসিশন হবে না। এবং এই পুরো প্রেক্ষাপটটা দেখে আমার যা মনে হয়েছে, এবং দুঃখের বিষয় যে এই সংবিধান দিবসেই প্রমাণিত হলো যে সংবিধান লাঞ্ছিত হচ্ছে। আমি অত্যন্ত দুঃখিত যে আমাকে এই কথাগুলো আজকে বলতে হচ্ছে। যাই বলুন, এটা খুব সুখকর নয় বাংলার জন্য, এটা মানুষকে বুঝতে হবে। 1, 2 নম্বর হচ্ছে একটা সদিচ্ছা থাকতে হবে। সে সদিচ্ছাটার পিছনে কেন এটা ঘেঁটে দেওয়া হচ্ছে, কারণ হতে পারে এমন যে সরকার কি চাইছে রিক্রুট করতে, কেন চাইবে না? আমাকে যদি প্রশ্ন, আমি নিজেই প্রশ্নগুলো করছিলাম, কেন চাইবে না? তার কারণ হচ্ছে যে ফিনান্সিয়াল লায়াবিলিটিটা আছে সেটা কি নেয়ার ক্ষমতায় আছে? যে শিক্ষা বাজেট আছে সেটাকে যদি টাইট দেখেন তাহলে বড্ড টাইট বাজেট আছে, সেখানে আর 10-20 কোটি টাকাও এক্সট্রা খরচ করা যেতে পারে না। আপনি মারাত্মক কথা বলছেন। এবং এখানে আমার যেটা মনে হয়েছে, সরকার যদি চাইতেন, এসএসসি যদি চাইতেন, খুব সহজভাবেই টেন্টেড আনটেন্টেড করে দিলেই টেন্টেড গুলো চাকরি পেয়ে যেত, আবার নন টেন্টেড গুলো চাকরি পেয়ে যেত। বাকি যে সমস্ত পোস্টগুলো আছে সেইগুলোকে এনে আগের পরীক্ষার যদি কোনো ল্যাকুনা থাকে তাহলে একটা নতুন রুলস অ্যান্ড রেগুলেশনস করে এতদিন আবার পরীক্ষা নিয়ে আবার চাকরিগুলো দিয়ে দেওয়া যেত। হয়তো দেখা যেত সেই চাকরির সংখ্যাটা 40,000-এর কাছাকাছি, কিন্তু সেটা সম্ভবত করা হচ্ছে না। এত আন্দোলন, এতবার হাইকোর্ট যেভাবে জাস্টিস বসাক যতবার সুযোগ দিয়েছে, টেন্টেড আনটেন্টেড আলাদা করো, টেন্টেড আনটেন্টেড আলাদা করো। বেশ, বারবার এত সুযোগ ধন্যবাদ চিত্তরঞ্জন বাবু। আমি দুটো কথা আপনার খুব আমার কানে লাগলো, আমি একেবারে স্পষ্ট বলি, সেটা হচ্ছে মারাত্মক দুটো অভিযোগ করলেন এসএসসির এই জামানার প্রথম চেয়ারম্যান। এক হচ্ছে এসএসসি চাইলেই দাগি এবং যোগ্যদের আলাদা করতে পারত, অর্থাৎ ঠিক যেখান থেকে এই বিপুল অলিক কুনাট্য রঙ্গটা শুরু হয়েছিল সেইখানে সরাসরি প্রশ্ন তুললেন চিত্তরঞ্জন বাবু যে এসএসসি চাইলেই পারত, যেটা বারবার হাইকোর্ট থেকে, হাইকোর্টের একাধিক বেঞ্চ থেকে শুরু করে সুপ্রিম কোর্ট অবধি চেয়েছে এবং এসএসসি যেটা দেয়নি। এবং 2 নম্বর, যে সরকার কি আদৌ নিয়োগ চেয়েছিল। কিন্তু পাশাপাশি একটা জায়গায় আমি দ্বিমত হব ওনার সঙ্গে, সেটা হচ্ছে যে পুরোটা রাজ্য সরকার এবং এসএসসির কোনো ভূমিকা নেই। আমি বলছি যদি একজন সৎ শিরদাঁড়া সম্পন্ন মানুষ থাকেন, যদি এই ওনার যেগুলো বললেন সেগুলো সত্যি হয়, তিনি সরাসরি, চিত্তরঞ্জন বাবু তো পদত্যাগ করেছিলেন, সরাসরি এই অনৈতিক ইচ্ছের সামনে পদত্যাগ করতে পারতেন। সুতরাং এর দায় এসএসসিরও ওপর সমানভাবে বর্তায়। আজকে সুপ্রিম কোর্টে যা হলো এবং এর পরবর্তীতে যদি দেখা যায় সমস্ত ফ্রেশ ক্যান্ডিডেট আর চাকরিহারারা সবার ভবিষ্যৎ আবার অনিশ্চিত হয়ে গেল। আমরা জানি না এখনো কি
কলকাতা হাইকোর্টে 44টা মামলা ব্যাক করানো হয়েছে। নিঃসন্দেহে কলকাতা হাইকোর্টের দিকে আমাদের নজর থাকে। আমার পরের প্রতিবেদনে আমি খুব স্পষ্ট দেখাবো কোথায় কার দায়। দেখুন, দুর্নীতিতে যোগ, দুর্নীতিগ্রস্তদের সমর্থন, অস্বচ্ছতা বজায় রাখতে মরিয়া। শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে শুরু থেকেই বারবার এই ধরনের অভিযোগে বিদ্ধ হয়েছে স্কুল সার্ভিস কমিশন। বুধবার সুপ্রিম কোর্টে তীব্র তিরস্কারের মুখে পড়ার পর এসএসসির বিরুদ্ধে উঠল আরও একটা গুরুতর অভিযোগ, অদক্ষতা, যার খেসারত হিসেবে নতুন পরীক্ষায় বসা লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ বিষবাও জলে। আমরা কি দায়ী এর জন্য? আমরা পড়াশোনা করলাম কি করতে? এর আগে ব্যাপক দুর্নীতির জেরে চাকরি হারিয়ে পথে বসেছেন হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা। সেই দুর্নীতির সঙ্গে এসএসসির একাংশের যোগ কতটা গভীর ছিল তা পরিষ্কার হয়ে গিয়েছিল বড় বড় মাথাদের গ্রেফতারিতে। এসএসসির নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছিলেন এসএসসির প্রাক্তন সভাপতি সুবীরেশ ভট্টাচার্য, এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, এসএসসির সচিব অশোক সাহা। দুর্নীতি নিয়ে যখন মামলা আদালতে গড়ায় তখন কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার এসএসসিকে বলে চাল থেকে কাঁকড় আলাদা করতে, অর্থাৎ যোগ্য এবং অযোগ্য প্রার্থী আলাদা করতে, কিন্তু স্কুল সার্ভিস কমিশন তা করেনি। যারা বেআইনি, যারা অযোগ্য, বাকি সবাই যোগ্য। দেখুন, আমাদের যা রেকমেন্ডেশন গেছে তার মধ্যে আমরা চিহ্নিত করেছি এদের, বাকি সবাইকে যোগ্য বলতে আপনি তো তাহলে পাচ্ছেন না। এটা কখনো সার্টিফাই করা যায় না। সবাইকে আমি তো চেক করে দেখিনি, তাদের ওএমআর কি আমি বাকি 19,000-এর বা বাকি 23 লক্ষের ওএমআর চেক করে দেখেছি। শেষ অবধি এবছরের 3রা এপ্রিল গোটা প্যানেলই বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। অযোগ্যদের সঙ্গে চাকরি হারান হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা। তারপরও বারবার দাগিদের পাশেই দাঁড়াতে দেখা গেছে এসএসসিকে। নতুন করে পরীক্ষার জন্য যে বিজ্ঞপ্তি এসএসসি জারি করে শুরুতে, তাতে কোথাও স্পষ্ট করে বলা হয়নি যে দাগিরা পরীক্ষায় বসতে পারবে না। বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা হলে আদালতে দাঁড়িয়েও কার্যত দাগিদের হয়ে সওয়াল করেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী। 1 জুলাইয়ের শুনানিতে এসএসসির আইনজীবী বলেন, সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। কদিন পর 7 জুলাইয়ের শুনানিতে এসএসসির আইনজীবী ফের হাইকোর্টে কার্যত দাগিদের হয়ে সওয়াল করে বলেন, কারো দোষ প্রমাণ হয়েছে? কোন আইনে এদের আটকানো হবে? শেষ পর্যন্ত হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং তারপর ডিভিশন বেঞ্চকে নির্দেশ দিতে হয় চিহ্নিত দাগিদের বাদ দিয়ে করতে হবে 2025-এর নিয়োগ প্রক্রিয়া। এবার এসএসসির নতুন পরীক্ষার বিধি নিয়েও প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট স্পষ্ট ফেরত পাঠিয়ে দিল হাইকোর্টে এবং স্পষ্ট করে বলল যে আমরা নিয়োগ করতে বলেছি, কিন্তু ভ্যাকেন্সি নতুন করে ক্রিয়েট করা অথবা পোস্ট বাড়ানো তার তো কোনো কথা হয়নি। বেঠিক, বেআইনি, বেনিয়মি, এগুলো সব জেনে বুঝে করছে এসএসসি। ডাম বামের যৌথ নেক্সাস ক্রমান্বয়ে মামলা করে আদালতকেও তিতিবিরক্ত করে তুলেছে। সরকার স্বচ্ছতার সাথে নিয়োগ চেয়েছে। সুপ্রিম কোর্ট এর আগে কোথাও বলেনি যে একসাথে পরীক্ষা নেওয়া যাবে না। নিয়োগে অস্বচ্ছতা থাকলে তো এই পরীক্ষাটাকেই বাতিল করে দিত। সুপ্রিম কোর্ট তাদের পরীক্ষা বাতিল করেননি। সুপ্রিম কোর্ট মামলাটা বলেছেন এখন থেকে সুবিধার জন্য হাইকোর্টেই শুনানি হবে। এই পর্যন্ত সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 31শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা চালিয়ে যেতে পারবেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা, পাবেন বেতনও। কথা ছিল এই সময়সীমার মধ্যেই শেষ করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া। কিন্তু এবার কি হবে? যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ কি? সন্দীপ সরকার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। ভাবুন কি ট্র্যাজিক বিষয়টা, সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে 31শে ডিসেম্বরের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং তার জন্য সুপ্রিম কোর্টই যোগ্য শিক্ষকদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল রেখেছিল, রাজ্য যে আবেদন করেছিল। কিন্তু আজকের পর এই প্রক্রিয়াটাও তো বিষবাও জলে চলে গেল। আমার পরবর্তী বক্তা ভৌতবিজ্ঞানের সেই শিক্ষক যিনি বারবার পুলিশের লাথি এবং লাঠি খেয়েছেন যোগ্য শিক্ষকদের চাকরির অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন করে, অমিত রঞ্জন ভূঁইয়া। অমিত বাবুর কাছে আমার প্রশ্ন থাকবে যে গোটা প্রক্রিয়াটা নিয়ে, পরীক্ষা নিয়ে আপনাদের অসংখ্য প্রশ্ন ছিল, আপত্তি ছিল, কিন্তু তবু তো একটা কনক্লুসিভ জায়গায় এসে বিষয়টা দাঁড়িয়েছিল। আগামীকাল থেকে ইন্টারভিউ শুরু হচ্ছিল। আমি বলছি কিন্তু আবার গোটা বিষয়টা নতুন করে অনিশ্চয়তার মুখোমুখি দাঁড়িয়ে গেল। এর জন্য আপনারা কাকে দায়ী করছেন? শুভ সন্ধ্যা। কিন্তু খুবই দুঃখের বিষয়, আমাদের সন্ধ্যা, আমাদের দিন, আমাদের মাস, আমাদের বছরগুলো কোনোভাবেই আর শুভ হয়ে উঠছে না। আমি অনেকগুলো কথাই বলবো, আমি একটু সময় চেয়ে নেব আজকে। তো তার আগে আমি রবি ঠাকুরের জুতো আবিষ্কার কবিতার কয়েকটি লাইন দিয়ে আমি আমার বক্তব্যটি শুরু করব। সকলে মিলি যুক্তি করে শেষে কিনলি ঝাঁটা 17.5 লক্ষ, ঝাঁটার চোটে পথের ধুলা এসে ভরিয়ে দিল রাজার মুখ বক্ষ।
ধুলায় কেহ মিলিতে পারে না চোখ, ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য, ধুলার বেগে কাশিয়া মরে লোক, ধুলোর মাঝে নগর হলো উজ্জ, কহিল রাজা করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর। কি দেখছি? আমরা ন্যায় বিচার চেয়েছিলাম, আমরা বিচার ব্যবস্থার কাছে আমাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি যেটা পেয়েছিলাম তার জন্যে আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি করেছিলাম, কিন্তু কি পেয়েছি? এই রাজ্য সরকার, এই বিচার ব্যবস্থা, একজন সাধারণ নাগরিক হিসেবে যখন একজন যোগ্য শিক্ষক হিসেবে আমরা বিচার প্রার্থী হয়েছি কোর্টের কাছে, কোর্টও আমাদেরকে বিচার দিতে পারেনি। হ্যাঁ, আমি প্রশ্ন তুলব রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে, প্রশ্ন তুলব বিচার ব্যবস্থা নিয়ে। কারণ আমি কয়েকটা কথা আগে বলবো। আমাদের অবস্থা সেই মহাভারতের অভিমন্যুর মতো হয়েছে। 6 জন মহারথী মিলে সেই 16 বছরের অভিমন্যুকে যেভাবে বধ করেছিল, সেই 2016 সালের যোগ্য শিক্ষকদের কেউ এই সমাজ কারা কারা দেখুন, সেই 6 মহারথী। রাজ্য সরকার 1 নম্বর দোষী, 1 নম্বর সেই 6 মহারথীর 1 নম্বর। দ্বিতীয়, বিচার ব্যবস্থা। তৃতীয়, বিরোধী রাজনৈতিক দল। আমি ব্যাখ্যা করব প্রত্যেকটাই। 4 নম্বর, বিরোধী উকিল। 5 নম্বর, এসএসসি। আর 6 নম্বর, সমাজের এক অংশ। আমাদের কি দোষ ছিল? আমরা কেন বিচার ব্যবস্থার ধারা যোগ্যতার আনটেন্টেড তকমা পাওয়ার পরেও আমাদের চাকরি ফিরে পেলাম না? এবার বলবেন স্যার আপনাদের যোগ্য শিক্ষকরা তো নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। তাহলে আমি জাজমেন্ট কপিগুলো আগে করে দেখাই। 2025 সালের 23 এপ্রিল যে জাজমেন্ট কপি এসেছিল সেখানে লেখা ছিল কি, ফর ক্যান্ডিডেট নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। তার ঠিক 14 দিনের মাথায় যে MA ফাইল হয় সেখানে লিখছেন উনি কি, নট ফাউন্ড টু বি টেন্টেড। কোর্টের ভাষা, সুপ্রিম কোর্টের ভাষা বদলাচ্ছে। তারপরে ওনার কাছে পরীক্ষার আগে যে SLP গুলো ফাইন হয়েছে উনি লিখছেন অল সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড আনটেন্টেড ক্যান্ডিডেটস। তারপরে আরো MA ফাইল হয়েছে, SLP হয়েছে, সেখানে উনি লিখছেন আনটেন্টেড ক্যান্ডিডেট। তাহলে 2 মাস, 3 মাস, 4 মাসের মধ্যে কোর্টের স্ট্যান্ড কি করে বদলে যায়? নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড থেকে 4 মাসের মাথায় আমরা কি করে আনটেন্টেড হয়ে যাই? এই প্রশ্ন বিচার ব্যবস্থাকে করব। আরেকটা কথা বলি, কি বিচার ব্যবস্থা, কি রাজ্য সরকার, আপনি কি নির্দেশ দেন যে আপনার রাজ্য সরকার প্রশাসন তার সেই নির্দেশ বুঝতে পারে না? আর আরেকটা প্রশ্ন উঠবেই এখানে। একটা দেখুন, আপনারা বারবার দেখিয়েছেন মকারি হয়ে যাচ্ছে বিচার ব্যবস্থা, জুডিশিয়ারি সিস্টেমের মকারি হয়ে যাচ্ছে এই প্রশাসনের। কেন? যেখানে আমরা পরীক্ষার আগে আমাদের MA এবং SLP অনেকগুলো ফাইল হয়েছিল, সেখানে আমরা সরকারও জানতে চেয়েছিল, আমাদের তরফ থেকেও জানতে চেয়েছিল। ইভেন আপনারা দেখিয়েছেন যে আমাদের একজন যোগ্য শিক্ষক চিন্ময় মণ্ডল সুপ্রিম কোর্টের ভেতরে দাঁড়িয়ে ওনার এজলাসে ঢুকে বলেছিল, স্যার যে আমাদের সবাইকে ফ্রেশ সিলেকশনে বসিয়ে দিচ্ছে, নতুনদের সঙ্গে সেই পুরনোদের বসিয়ে দিচ্ছে, 28 বছরের তরতাজা যুবকের সঙ্গে 48 বছর, 45 বছর, 42 বছরের ম্যাডাম স্যারদের বসিয়ে দিচ্ছে। এটা কি আর্টিকেল 14(16) এর ভায়োলেশন নয়? সেখানে উনি কি বলছিলেন যে প্রসেস মাস্ট বি গো অন। কেন বলেছিলেন পরীক্ষার আগে? আপনি তখন কেন ইন্টারফেয়ার করেননি? তখন কেন ইন্টারভেন নেননি? তখন কেন আপনি বলেননি, আলো ক্লিয়ার নিয়ে আসেননি যে এই কেস তো কলকাতা হাইকোর্টে উঠেছিল সিঙ্গেল বেঞ্চে, কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে উঠেছিল, তারপরে সুপ্রিম কোর্টে গিয়েছিল। আপনি পরীক্ষার আগে কেন এটার ভিতর বিষয় গুরুত্ব দেননি? এখানে বলছে যে নিয়োগ বিধি বহাল সুপ্রিম কোর্টেও। উনি বলছিলেন কেন যোগ্য শিক্ষাগত নাম্বার পাচ্ছে, আপনাদের অসুবিধা কোথায়? ফ্রেশ সিলেকশন হবে। আমি তো বলিনি সিট ভ্যাকেন্সি ফ্রিজ করতে। উনি এই কথাটা ইউজ করেছিলেন। উনি বলেছিলেন আমি কখনো বলিনি দুটো প্রসেসকে আলাদা করতে হবে, উনি বলেননি। উনি বলেননি, উনি বলছেন যে আমি এটা বলিনি। তাহলে তখন তো আমরা এই প্রশ্নগুলো উঠেছিল, তখন কেন দুটো প্রক্রিয়াকে আলাদা করেননি? কেন গ্যাজেট নিয়ে তখন প্রশ্ন করেননি? আপনি বলেছিলেন যে আপনারা রাতে নিজেদেরকে বার্ন করে, নিজেদের পরিশ্রম করে, রাত জেগে পড়াশোনা করে পরীক্ষা দিন। একটা কথা, এটা কি চলছে? এটা একটা রাজ্য সরকার, একটা SSC, তার এত বড় বড় উকিল, এত বড় জুডিশিয়ারি সিস্টেম, আমরা সাধারণ নাগরিক হিসেবে কি এই দুয়ের জাতাকলে পড়ে নিষ্পেষিত হয়ে যাব? আমরা পরীক্ষা দিতে বাধ্য হয়েছি এবং পড়তে বসতে গিয়ে আমরা চোখে জল ফেলেছি যে এত বড় একটা অন্যায়, 140 কোটির দেশ, এত বড় একটা জুডিশিয়ারি সিস্টেম, এত রাজ্য সরকার, এত সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের বিচার দিতে পারলো না। আমি তো দেখালাম এখানে জাজমেন্ট কপিগুলো। তাহলে আপনি বললেন কেন নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড? কেন বললেন? তারপর কেন বললেন আনটেন্টেড? আর আপনি লিস্ট দিতে বললেন, কখন বললেন? নিয়োগ প্রক্রিয়া যখন শুরু হয়ে গেছে বা তার পরবর্তীতে লিস্ট দিয়েছে SSC।
তাহলে ওই লিস্ট কাদের? টেন্টেডদের। তাহলে আমাদের তো লিস্ট বেরোয়নি, তাহলে আমাদেরকে কেন ফেরত দিতে পারলেন না আমাদের চাকরি? আমরা চাকরি ফেরত চেয়েছিলাম, আমরা লাঠি চাইনি, আমরা বিচার ব্যবস্থার কাছে, সমাজের কাছে লাঞ্ছিত হতে চাইনি, কিন্তু সেই লাঞ্ছিত হওয়ার পুরো ব্যবস্থাটা এই বিচার ব্যবস্থা করে দিয়েছে। বিচার ব্যবস্থা তার দায় এড়াতে পারে না। রাজ্য সরকার চুরি করেছে এ কথা আমাদের সকল যোগ্য শিক্ষক দায়িত্ববঞ্জকতায় বলে, কিন্তু আমাদের সঙ্গে অন্যায় হয়েছে বলেই তো আপনার কাছে বিচার চাইতে গিয়েছিলাম। আমি একটা সাধারণ উদাহরণ দিই। গ্রামে ধরুন কোনো একটা বড় মাঠে কারো আল আমরা বোঝেন, দুটো জমির মাঝে যে অংশটা থাকে সেই নিয়ে গন্ডগোল হয়েছে, আমি বিচার চাইতে গেলাম সুপ্রিম কোর্টে, তাহলে কি বলবে দুজনের মধ্যে যে গন্ডগোল হয়েছে সেই আলটাকে ঠিক না করে পুরো মাঠের আলকে উড়িয়ে দেবে? এটা কি বিচার ব্যবস্থা হতে পারে? ওনারা এখন বলছেন এতগুলো। আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, আমার যে ভাই বোনরা পরীক্ষা দিয়েছে ওদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আমি আগেও যখন এবিপি আনন্দে এসেছি আমি বলেছি যে ওদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আমার ভাই বোনেরা যারা কলেজ ইউনিভার্সিটি থেকে পাস করেছে তারাও চাতক পাখির হয়ে, আমি দেখুন পুরোনো ভিডিও চালিয়ে দেখুন, আমি বলেছি সে কথা। তাহলে তাদের সঙ্গে আমরা যন্ত্রণায় রয়েছি, কেন তাদেরকে আমাদের সঙ্গে জড়াচ্ছেন? আমরা বলেছি এই সরকার শোনেনি, এই বিচার ব্যবস্থা শোনেনি। বিচার ব্যবস্থাকে যখন বিচার ব্যবস্থার কাছে বলা হয়েছে যে এদের নিয়ে সমস্যা আছে আপনি ইন্টারভেন করুন, আপনি দায় এড়িয়ে গেছেন যে প্রসেসটাকে চলতে দিন। কেন তখন ইন্টারভেন করেননি? আপনি আপনার দায় এড়াতে পারেন? আপনাদের বলছে আমরা বলিনি যে নতুন শূন্যপদ তৈরি করে নতুনদের নিয়ে আসুন, এই প্রশ্ন আপনার কাছে তোলা হয়নি? তোলা হয়েছে, তখন তো আপনি বলেননি কেন? তখন আপনি এই কথাগুলো বলেছেন কেন যে দুই রকম এই 2016 যোগ্য শিক্ষকদের এবং পিএইচ ক্যান্ডিডেটদের নিয়ে পরীক্ষা দিতে বলেছি? আপনি লিখেছেন, আপনি দেখুন আপনার জাজমেন্ট কপির মেন জাজমেন্ট কপির 48 নম্বর এবং 49 নম্বর প্যারাটা দেখুন। The disabled candidate mentioned in the previous paragraph will be allowed to participate in the fresh selection process if required with the age relaxation and other concession. Similarly, other candidates who are not specifically found to be tainted also be eligible to participate with appropriate age relaxation. তাহলে এই যদি ভাষা হয়, তাহলে আপনার কাছে যখন সমস্যা হয়েছে আপনার ভাষা বুঝতে, আমাদের কাছে আমার ছাত্র এলে স্যার আপনি কি বললেন আপনার পড়াটা বুঝতে পারিনি, আমরা বুঝিয়ে দিই। তাহলে আপনার কাছে, আপনি যখন দেশের সুপ্রিম, আপনার কাছে যখন যাওয়া হয়েছিল আপনি কেন ক্লিয়ার করে বলে যাননি যে না এটা নিয়ে যখন কনফিউশন তৈরি হয়েছে আমি নতুনদেরকে কথা বলিনি, এদেরকে নিয়ে করুন? কেন পরীক্ষার আগে যখন গেলাম তখন কেন করেননি? পরীক্ষাটা নিয়ে এখন পুরো ঘেঁটে দেওয়ার পরে এখন আপনি এটা বলছেন। এবং অমিত বাবুদের বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে এই পরীক্ষা প্রকাশ্যে নোটিফিকেশন জারি করে হয়েছে, ওনারা এই ইস্যুতে সুপ্রিম কোর্টে গেছে, গিয়ে জানিয়েছে এই পরীক্ষা আগেই কেন বন্ধ করা হলো না। নিঃসন্দেহে এই প্রশ্ন উঠবে এবং এর পাশাপাশি আমি সেই অংশটাও রাখবো যে আজকে কিন্তু টেন্টেড লিস্ট গত বুধবার, ঠিক এক সপ্তাহে কলকাতা হাইকোর্ট যা বলেছিল, গত বুধবার মাননীয় বিচারপতি যা বলেছিলেন যে সমস্ত ডিটেল সহ দাগিদের নাম প্রকাশ করতে হবে, আজকে সুপ্রিম কোর্টে হুবহু সেই কথাই বলা হলো। আমার পরের প্রতিবেদন। দাগিদের যাবতীয় বিবরণ সহ তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। বুধবার ফের একবার স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট, ঠিক যে নির্দেশ কয়েকদিন আগেই দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। গত 19 নভেম্বর স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে বিচারপতি সিনহা বলেছিলেন আরও বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে, একজন দাগিও যেন নতুন পরীক্ষায় বসতে না পারে। এ বিষয়ে এসএসসিকে বারবার সতর্ক করেছে সুপ্রিম কোর্ট, কিন্তু তারপরও কমিশনের ইন্টারভিউয়ের তালিকায় দাগিদের নাম থাকার অভিযোগ ওঠে, জানিয়ে মামলার জল গড়ায় কলকাতা হাইকোর্টে। ঠিক এক সপ্তাহ আগে 19 নভেম্বর সওয়াল জবাবে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী বলেছিলেন মামলাকারীরা 4 জন দাগি প্রার্থীর নাম দিয়েছেন, এদের মধ্যে 2 জন বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছু ছাড় সুপ্রিম কোর্ট দিয়েছে। বিচারপতি অমৃতা সিনহা সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ে দেন, সুপ্রিম কোর্ট বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কিছু ছাড় দিয়েছে, তবে এই 2 জন তো দাগি, এরা কেন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবে? বিশেষ সুবিধে মানে তো বয়সজনিত ছাড়, এরা তো চিহ্নিত অযোগ্য। দুপক্ষের সওয়াল জবাব শুনে বিচারপতি অমৃতা সিনহা বলেছিলেন দাগিদের তালিকায় নাম থাকলে তিনি নিয়োগে অংশ নিতে পারেন না, যদি কোনো দাগি প্রার্থী অংশ নিয়েও নেন তাহলে তার নাম বাদ দিতে হবে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ। সুপ্রিম কোর্টের রায়ের উদ্দেশ্য এটাই ছিল যে কোনো চিহ্নিত অযোগ্য প্রার্থী যেন নতুন নিয়োগে অংশ নিতে না পারে। সুপ্রিম কোর্টের রায়ের ব্যাখ্যায় কমিশন মনে করেছিল যে বিশেষভাবে সক্ষম দাগিরাও এই নিয়োগে অংশ নিতে পারবে। 2016 এবং 2025-এর নিয়োগ প্রক্রিয়ায় একই ব্যক্তির রোল নাম্বার ভিন্ন ভিন্ন হয়, শুধুমাত্র নাম প্রকাশ করলে কোনো ব্যক্তির পরিচয় নিয়ে নিশ্চিত হওয়া যায় না, একই নামের একাধিক ব্যক্তি হয়।
সহজেই যাতে দাগিদের শনাক্ত করা যায় সেই উদ্দেশ্যেই সুপ্রিম কোর্ট নাম প্রকাশ করতে বলেছিল। আরও বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে। বুধবার সুপ্রিম কোর্টও জানিয়ে দিল দাগিদের যাবতীয় বিবরণ সহ তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। আজকে রাজ্য সরকার নিজেদের চাকরি চুরি ঢাকতে ঘোলা জলে মাছ ধরে একটা গভীর প্রচেষ্টার ফলে আজকের এই দিন আপনাদের দেখতে হচ্ছে। আমাদের এই বক্তব্য প্রথম দিন থেকেই ছিল, এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ সিলেকশন, যা পরবর্তীকালে ফ্রেশ রিক্রুটমেন্ট, অ্যাফোরশেড পোস্ট, ডিক্লেয়ার ভ্যাকেন্সির কেন নতুন চাকরি প্রার্থীদের সাথে মিলিয়ে দেওয়া হলো, এবং স্কুল সার্ভিস কমিশনের কাছেও আমরা জানতে চাই কেন আপনারা জট পাকালেন। প্রথমে প্রাতিষ্ঠানিক দুর্নীতির দায়ে চাকরি যাওয়া, তারপর ফের নতুন বিধিতে ফ্রেশারদের সঙ্গে পরীক্ষায় বসা, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফের যখন স্কুলমুখ হওয়ার কথা ভাবছিলেন চাকরিহারা যোগ্যরা, তখন কি ফের গোটা প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়ে গেল? অনির্বাণ বিশ্বাস ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই পরীক্ষার কথা যখন ঘোষণা করা হলো, নতুন বিধির কথা এসএসসি প্রকাশ্যে আনলো, তখন থেকেই আমার তথ্যের খাতিরে বলতেই হবে একাধিক আইনজীবী এই স্টুডিওতে বলছিলেন যে এই যে নতুন বিধি, শূন্যপদ তৈরি করে নতুন পরীক্ষার্থীদের তার সঙ্গে অ্যাড করা, এইগুলো সুপ্রিম কোর্টের রায়ে সম্পূর্ণ পরিপন্থী। কিন্তু কথা হলো, এসএসসির কর্তা ব্যক্তিরা বা তাদের আইনজীবীরা সুপ্রিম কোর্টের এই রায়টাকেই বুঝতে পারলেন না, নাকি ইচ্ছে করেই বুঝলেন না, ফলে আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান হয়ে গেল। 44টা মামলা আগেই বললাম একেবারে কলকাতা হাইকোর্টে ফেরত চলে গেল। এই যে কনক্লুসিভ জায়গাটা, সেটা নিয়ে কেউ সন্তুষ্ট হতে পারেন, অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু এতদিনে একটা পৌঁছানোর চেষ্টা হচ্ছিল, গোটা বিষয়টা সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেল। আমি আনন্দবাজার পত্রিকায় দেখছিলাম গত 5 বছরে আমার আপনার করের টাকার 65 কোটি শুধু আইনজীবীদের, সেই 65 কোটি দিয়ে পারিশ্রমিক মেটানো হয়েছে। তো এই বহুমূল্য আইনজীবীরা সুপ্রিম কোর্টের রায়টাকেই বুঝতে পারলেন না। ফিরদৌস শামীম এই মামলার, আজকে সুপ্রিম কোর্টে যে মামলাটা ছিল তার অন্যতম আইনজীবী, আমার পরবর্তী বক্তা, এইমাত্র এয়ারপোর্টে ফিরদৌস নেমেছে। কিন্তু ফিরদৌসের কাছে ঠিক উল্টো দিক থেকে আসবো, এখন যদি কৃষাণুরা মানে শাসক দল বা চাকরিহারা অমিতবাবুরা বলেন যে রাজ্য সরকার তো চাকরি দিচ্ছিল, দেখুন একটা ব্যবস্থা হয়েছিল, কিছু আইনজীবী এই ফিরদৌস শামীমের মতো আবার মামলা করে যাবতীয় চাকরির সম্ভাবনা নষ্ট করে দিল। ফিরদৌসের উত্তর কি হবে? দেখুন, প্রথমেই বলি, রাজ্য সরকার বা এসএসসি তাদের এন্ডেভার হওয়া উচিত ছিল যে দুর্নীতিমুক্ত আইন মেনে নিয়োগ করব। এর আগে 2016 সালে নিয়োগ প্রক্রিয়াটি কেন বাতিল হয়েছিল, তার কারণ ছিল এক, আইন মেনে নিয়োগটি হয়নি, দ্বিতীয় হচ্ছে দুর্নীতি। নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেটি সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের জাজমেন্টটা পড়ে তাদের নতুন নিয়োগ প্রক্রিয়াটি শুরু করতে হতো। প্রথমেই তারা জাজমেন্টটি পড়ে তাদের প্রথম মনে হয়েছিল যে সমস্ত দাগি প্রার্থীদের এই সেকেন্ড এসএলএসটিতে আবার বসানো যেতে পারে। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই দাগি প্রার্থীদের বসানো যাবে না বলে রায় দিল। সেটিকে চ্যালেঞ্জ করে সরকার এবং এসএসসি উভয়ই ডিভিশন বেঞ্চে গিয়ে বুঝে এলো যে না, কোনো দাগি প্রার্থীকে বসানো যাবে না। এবার তারপরে কি করলো, যখন নতুন ইন্টারভিউ লিস্ট বেরোলো সেকেন্ড এসএলএসটি, তখন আমরা দেখলাম আবার দাগি প্রার্থী সেখানে স্থান পেয়ে গেছে। আমরা আদালতে গেলাম, আদালত তখন বলল যে না, তুমি তখন সেখানে গিয়ে এসএসসি বলছে এরা দাগি বটে কিন্তু এরা প্রতিবন্ধী। আমার রায় পড়ে মনে হয়েছে প্রতিবন্ধী দাগিদের আবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসানো যেতে পারে। আবার হাইকোর্ট বলল যে না, প্রতিবন্ধী দাগিদেরও বসানো যেতে পারে না। আজকে যে 44টা মামলা না, তার মধ্যে একটি অন্যতম মামলা হচ্ছে এই এসএসসি, তারা আবার সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করে এটা বলতে গেছিল যে মহামান্য বিচারপতিদ্বয়, আমাদের মনে হয়েছে এই আপনাদেরই রায় পড়ে যে এই প্রতিবন্ধী দাগিদের বসানো যেতে পারে, আমরা সেই জন্য কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করছি। এবং আজকে মহামান্য বিচারপতিরা একদম দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিয়েছেন না, কোনো দাগিদেরই বসানো যাবে না। আসলে পুরো এন্ডেভারটা কি, দাগিদের এনি হাউ তাদের অ্যাকোমোডেশন দেওয়া, এইটা হচ্ছে পুরো এন্ডেভার। আমরা প্রথম থেকে বলে এসেছি 2016 সালের যারা পার্টিসিপেটেড ক্যান্ডিডেট তাদের 2016 সালের নিয়োগে আইনের সাপেক্ষেই নিয়োগ করুন, তাহলে এই ঝামেলা একদমই হতো না। কিন্তু ওরা কি করলেন, ওই 2016 সালের ভ্যাকেন্সির সঙ্গে অ্যাডিশনাল ভ্যাকেন্সি যোগ করে একটা নতুন রুল তৈরি করলেন। আমার খুব সহজ সাধারণ একটি প্রশ্ন, আচ্ছা যে সরকার তাদের এত আধিকারিক বা তাদের আইন বিশারদরা একটি রায় পড়ে বুঝতে পারেন না যে দাগিদের পরীক্ষায় বসানো যায় বা যায় না, না প্রতিবন্ধী দাগিদের বসানো যায় বা যায় না, তাদের আবার নতুন আইন তৈরি করে নতুন নিয়োগ প্রক্রিয়া করার কোনো মানে হয়?
পুরাতন তো আইন ছিল, সেই আইন মোতাবেক নিয়োগ করতো, তাহলে এই ঝামেলাটা হতো না। এবং এখনো পর্যন্ত আমরা শুনলে অবাক হয়ে যাবেন, কলকাতা হাইকোর্ট রায় দিয়ে বলেছে, সুপ্রিম কোর্ট সেটাকে আপেল করেছে যে 2016 সালের ওএমআর শিটগুলো পাবলিশ করে দাও, এখনো পর্যন্ত পাবলিশ করেনি। টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরত নাও, এখনো পর্যন্ত টাকা ফেরত নেয়নি। আসল উদ্দেশ্য কি? সরকার এবং এসএসসি উভয়েই চাইছেন টেন্টেড ক্যান্ডিডেটরা এনিহাউ তারা যাতে সুবিধা পায়, এই টেন্টেড ক্যান্ডিডেটদের সুবিধা পাইয়ে দিতে। তুমি মারাত্মক অভিযোগ করছো, তুমি বলছো এই গোটা জটিলতা পদে পদে একটার পর একটা ধাক্কা, সেটা এই জন্য যে রাজ্য সরকার এবং এসএসসির তরফে সচেতন একটা প্রচেষ্টা চলেছে আগাগোড়া, যে যাতে দাগিদের প্রথমে পরিচয় গোপন থাকে, তারপর আবার যখন পরীক্ষার সুযোগ হয়েছে সুপ্রিম কোর্ট অনুমতি দিয়েছেন, দাগিরা যাতে পরীক্ষায় বসে চাকরি পেতে পারে। মারাত্মক অভিযোগ ফিরদৌস। একদমই দেখুন, এবং সেটা আজকে যেটা মানে সুপ্রিম কোর্ট বলল যে দুটো কথা, এক আপনাদের নতুন ভ্যাকেন্সি অ্যাড করতে কে বলেছিল, দ্বিতীয় হচ্ছে যে নতুন আইন তৈরি করতে কে বলেছিল, তার আগে পারমিশন নিয়েছিলেন। দেখুন, নতুন আইন তৈরি করার কথাও রায়ে কোথাও বলা নেই, নতুন ভ্যাকেন্সি অ্যাড করার কথাও কোথাও বলা নেই। তাহলে এটা হচ্ছে রাজ্য সরকার এবং এসএসসির নিজস্ব এন্ডেভার। হ্যাঁ, এর আগে যিনি বলছিলেন প্রাক্তন চেয়ারম্যান, নির্দিষ্টভাবে রাজ্য সরকার আইন তৈরি করে, এসএসসি তার এক্সিকিউট করে। কিন্তু এই রায়ে এসএসসি, সরকার এবং বোর্ড উভয়, এই তিনজনই পার্টি, এসএসসি যখন দেখলো রাজ্য সরকার মিস ইন্টারপ্রিট করছে, তখন এসএসসি বিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি, তাদের এটা বলা উচিত ছিল যে না, আপনারা ভুল ইন্টারপ্রিট করছেন রায়ে, আমরা আপনাদের এই যে নির্দেশ সেটিকে অমান্য করছি, আমরা আপনাদের এই নির্দেশ, সুপ্রিম কোর্টের রায় ভায়োলেট করে এই নির্দেশ পালন করতে আমরা বাধ্য নয়, এই স্ট্যান্ড এসএসসির পক্ষ থেকে নেওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, এসএসসি সেই স্ট্যান্ড নিতে পারছেন না। আজকের দিন পর্যন্ত মহামান্য বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন যে টেন্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট, সে নাম, শুধু নাম থাকলে হবে না, রোল নাম্বার থাকলে হবে না, অল ডিটেলস প্রকাশ করো। আজকের দিন পর্যন্ত সেই অল ডিটেলস প্রকাশ হলো না, ওএমআর শিট প্রকাশ হলো না, টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হলো না। আসল প্রয়াসটা কি? আসল প্রয়াস হচ্ছে সরকার এবং এসএসসির যৌথ উদ্যোগে টেন্টেডদের এনিহাউ এভিনিউ তৈরি করে দাও। এই এভিনিউ তৈরি করার প্রচেষ্টাই হচ্ছে নতুন আইন, এই এভিনিউ তৈরির প্রচেষ্টাই হচ্ছে নতুন ভ্যাকেন্সি অ্যাড করে অ্যাডিশনাল 10 মার্কস দিয়ে এই নতুন এবং পুরাতনের মধ্যে এই ধরনের লড়াই লাগিয়ে দেওয়া। দেখুন, ফ্রেশার্সরা 100% মার্কস পেয়েছে, আউট অফ 70 পেয়েছে, তারপরে তারা ইন্টারভিউ কল পাচ্ছে না। মানে কি? এমন একটি আইন তৈরি করছেন যার ফলে একজন প্রার্থী 100% নাম্বার পাওয়ার পরেও সে ইন্টারভিউ ডাক পাওয়ার যোগ্য হয় না। তাহলে সেই পদ্ধতির যে ত্রুটিযুক্ত, এটা খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। ফিরদৌস, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি জানি এইমাত্র তুমি এয়ারপোর্ট থেকে নেমেছো, কিন্তু আমার পরের বক্তা যেহেতু রাজ্যের শাসক দলের প্রতিনিধি, আমি তার কাছে যাব, সঙ্গে থাকো। ওনার পরে আবার তোমার মারাত্মক অভিযোগের উত্তর ওনার কাছ থেকে নিতে হবে, আমাদের সঙ্গে থাকো। দেখুন বারবার এই প্রশ্ন উঠছে যে কেন এসএসসি এবং রাজ্য সরকার অযোগ্যদের পাশে দাঁড়াবে। আজ সুপ্রিম কোর্টকে আরও একবার কিন্তু বলতে হলো যে বিস্তারিত তথ্য দিয়ে চিহ্নিত দাগি, স্পেসিফিক্যালি টেন্টেড যারা, তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে। ভাবুন, আজ একটা বুধবার, গত বুধবার এই একই কথা বলতে হয়েছিল কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহাকে। আজ সুপ্রিম কোর্টের যাবতীয় পুরনো রায় নিয়ে আমি বসেছি এবং একেবারে একটার পর একটা, ধরুন গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে একেবারে সারণী করে দেখিয়ে দেওয়া হয়েছিল যে স্পেসিফিক্যালি টেন্টেড অর্থাৎ চিহ্নিত দাগি তাদের সংখ্যাটা, তার সঙ্গে ছিল জালিয়াতির ইস্যুটা, মানে ওএমআর শিটের গোলমাল বা র্যাঙ্ক জাম্পিং ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, মনে রাখতে হবে যে এই সংখ্যাটা কিন্তু সিবিআই তদন্ত করে পেয়েছে সেরকম নয়। এই সংখ্যাটা আপনারা শুনলে অবাক হবেন, এসএসসি নিজেরাই কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে স্বীকার করেছিল। আমাদের বিষয়টা এইখানে, এর পরও কেন এসএসসি এই দাগিদের ডিটেলস, নামের তালিকা মাসের পর মাস তাদের কাছে থাকা সত্ত্বেও কোর্ট বারবার তাদের সময় দিয়েছে, তারা প্রকাশ করলো না। এসএসসি কেন বারবার হয় দাগিদের পাশে নয় দাগিদের আড়াল করে, এই প্রশ্ন তো উঠতে শুরু করেছে। ফিরদৌস খানিকক্ষণ আগে তুললেন। আমার পরবর্তী বক্তা কৃষাণুর কাছে নিশ্চয়ই এর উত্তর থাকবে। কৃষাণু, না, একটা কথা আমি একটু আগে শুনলাম, এন্ডেভার। এখন এন্ডেভারটা কি আমরা অনেকেও বুঝে গেছি যে বিষয়টা ডিসেম্বর মাসে শেষ হয়ে যাচ্ছিল, এই নির্বাচনটা মে মাসে, রেজাল্ট মে মাসে, তো একটু টানতে হবে, ব্যাপারটা টানতে হবে। তো সুতরাং টানা হচ্ছে। এখন টানার জন্যে তো পশ্চিমবাংলা খুব মানে আদর্শ জায়গা, তার কারণ হচ্ছে এখানে
সংবাদ মাধ্যমেরও স্বাধীনতা আছে, শক বিপয় বিরোধীরাও বলতে পারে। এই একই জিনিস তৃণমূল সরকারের দয়া দাক্ষিণ্যে নাকি পুলিশ যখন পুলিশ রিক্রুটমেন্টে যখন 7 লক্ষর বেশি প্রায় 8 লক্ষ রাজস্থানে অভিযোগ ওঠে 2021-এ, সেটার কোনো জানি না। কিষাণু নিশ্চয়ই পরের বার রাজস্থান থেকে টিকিট নেবে তৃণমূল কংগ্রেসে, ওটা কনসেন্ট্রেট করুক। হ্যাঁ, যে স্ক্যামটাকে শকিং স্ক্যাম বলেছে, এলাহাবাদ হাইকোর্টে অবজারভেশন ছিল, তার তদন্ত গতি প্রকৃতি 20% সরকারি আমলাদের আত্মীয় স্বজনরা উত্তরপ্রদেশে চাকরি পেয়েছিল, তার গতি প্রকৃতি আমরা জানি না। ওই উত্তরপ্রদেশে 2022 সালে দুপুরে আজকাল ভাত টাত খাচ্ছ না নাকি? না না, এইগুলো এই ব্যাপারটা কি হচ্ছে, মানে ওখানেও তো এবিপি আনন্দ আছে, একটা হিন্দিতে যারা বলে এবিপি চ্যানেল আছে, সেখানে প্রত্যেক উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে বা সেখানকার না এজলাসে পরের পর ইস্যু ওঠে, দেখি না তারা সেভাবে আলোচনা পরের পর ইস্যু ওঠে। আমি বলছি আমার অনুভূতিটা তো আমরা বলবো, আমি তো মানুষকে রিপ্রেজেন্ট করি, আমার দল তো রাজ্যে এতগুলো সিট জিতে হাতরাস দেখিয়েছিল এবিপি নিউজ, গোটা ভারতবর্ষে একটাই চ্যানেল দেখিয়েছিল। মাস্টার মশাই বললেন, মাস্টার মশাই তো বলে দিলেন যে সুপ্রিম কোর্ট বারবার তার অবজারভেশন বা তার যে অর্ডার সেইটাকে নিচের পরের অর্ডারের সাথে সেটা মিলছে না। তো এটা কেন হচ্ছে সুপ্রিম কোর্টই তো বুঝতে পারছে না। এসএসসির ইয়ে ধরে নিলাম অযোগ্য, তার উকিলরা বুঝতে পারলেন না, সব উকিল অযোগ্য আমাদের পক্ষে যারা লড়ছে। কিন্তু আমি বলছি কোটি কোটি 65 কোটি টাকা যারা নিলেন সেই লয়াররা সুপ্রিম কোর্টকে বোঝাতে পারলেন না। আমি বলছি তো সুপ্রিম কোর্ট যদি দুবার দু কথা বলে থাকে, যেটা মাস্টার মশাই বলছেন, তাহলে দুবার তো দুটো কথাই হবে। সেটা কিন্তু মাস্টার মশাইও আইনজীবী নন, তুমিও নন। আমি জাস্ট কিছু বলছি। একটু আগে যিনি এসএসসির প্রাক্তন যিনি আমলা ছিলেন, তিনি বললেন যে ওএমআরসি কেন রাখা ছিল না। আমি যদি আনন্দবাজারটা পড়ে যদি আমার মানে যতটা জ্ঞান, আমি বলছি 29শে জানুয়ারি এই বছর আনন্দবাজারে বেরোলো যে এখন নতুন নিয়ম করেছে, এই আমাদের সরকারই করেছে, যে 10 বছরের জন্য সংরক্ষিত রাখতে হবে স্ক্যান্ডি ওএমআর শিটটা। এর আগে যে নিয়মটা ছিল সেটা 1 বছরের জন্য ছিল। না, নিয়মটা পাল্টে 1 বছর করা হয়েছিল। তুমি পুরো খবরটা পড়োনি তো? না না, আমি বলছি তো 1 বছরের জন্য ছিল, 1 বছরের জন্য ছিল। ঠিক না, এসএসসি রেজোলিউশন করে অত্যন্ত এক সেকেন্ড অত্যন্ত সন্দেহজনকভাবে, যার মোটিভ নিয়ে বারবার কোর্টে প্রশ্ন উঠেছে, সন্দেহজনকভাবে কেন 1 বছর করা হলো, কেন কমানো হলো, মোটিভ কেন নষ্ট করা হলো? এখন বিজেপির সাংসদ তিনি যখন এজলাসে বসতেন তিনি বলেছিলেন তিনি বিজেপির সাথে যোগাযোগ রাখছেন, বিজেপি তার সাথে যোগাযোগ রাখছে। তো মোটিভ তো সব জায়গায় আছে। আজকে যে এন্ডেভার কথা হচ্ছে, যে এন্ডেভারটা ফিরদৌস বললো, আমি এন্ডেভারটা বড় করে ব্যাখ্যা করলাম, তারও তো একটা মোটিভ থাকতেই পারে। আমি যেটা প্রথমেই বললাম যে বিষয়টা হচ্ছে কাউকে চাকরি না দেয়া, ভোট এসে যাচ্ছে বাবা, আমার বাজেটে টানাটানি আছে, আমি কাউকে চাকরি দেব না, সব ঘেঁটে দেব। আমি বললাম তো এসআইআর এ হচ্ছে না ব্যাপারটা, মানে এসআইআর এ এত সিএএ ক্যাম্প করে ব্যাপারটা তাও টিকছে না ভাই, অন্য কিছু আনো। তুমি বলছো যে সুপ্রিম কোর্টও এটার সঙ্গে যুক্ত, মাননীয় বিচারপতিরা, কারণ আজকে তো দেখো এই ইস্যু তো বিজেপি বা সিপিএম এর এই দম নেই, এটা তো সুপ্রিম কোর্টের রায় বলে এটা এত বড় হলো। না না, আমরা তো মেনে নিয়েছি, আজকে পার্টির বক্তব্য আছে যে আমরা তো মেনে নিয়েছি, সরকারও নিশ্চয়ই তার বক্তব্য রাখবেন যে আমরা তো মেনে নিচ্ছি। সুপ্রিম কোর্টই বলেছিল, গেছিল এই ফিরদৌস রায় গেছিল, কেন 10 নম্বর এক্সট্রা এই করে গেছিল? তখন কি সুপ্রিম কোর্ট জানতো না যে একসাথে পরীক্ষা হচ্ছে? সুপ্রিম কোর্ট যখন বললো যে 10 নম্বর যা বলা এখতিয়ার তাদের, তখন কি সুপ্রিম কোর্ট জানতো না যে একসাথে পরীক্ষা হচ্ছে? সরকার কি নতুন নিয়ম করেছে, আইন করেছে, আর আইন রাজ্য সরকার করবে না, লেজিসলেচার করবে না, এক্সিকিউটিভের তার অধিকার থাকবে না, আইন কি শুধু কোর্ট করে দেবে? তাহলে কোর্টই দেশটা চালাক। এটা তো হতে পারে কোর্ট তো, আমি বলছি কিষাণু, আমি একটা জায়গায় আপনারা সবাই একমত হবেন, কিষাণুর কাছে আমি আসবো। আমি বলছি একটা জায়গায় কোর্টের তো ঢোকার কোনো অধিকারই হতো না যদি না চুরি করে এতজন যোগ্য চাকরি প্রার্থীরা 26,000-এর চাকরি না চলে যেত। কোর্ট তো ঢোকার জায়গায় পেতো না, যার ফলে এখানে কোর্ট রুলের কথা এই ক্ষেত্রে অন্তত আসে না। কিন্তু একটা পয়েন্ট তুলেছে কিষাণু, আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটা হচ্ছে ফিরদৌস এই প্রশ্ন এই মাস্টারমশাইও তুলেছিলেন এর আগে, যে এই যে বিধি বদল হচ্ছে, টোটাল ওয়েটেজ বদল হচ্ছে, মার্কস বদল হচ্ছে, এইটা সুপ্রিম কোর্টের তো জ্ঞাতসারে হয়েছিল এবং কোর্টে এই জিনিস আলোচিত হয়েছিল। তখন কেন কগনিজেন্স নেওয়া হয়নি? তখন কেন মাননীয় বিচারপতিরা সেই মুহূর্তে সেইখানে অবজেকশন তোলেননি, যেটা আজকে তারা একেবারে জলের মতো পরিষ্কার করে দিয়েছেন? যে এই কথা আমি পরে একদম এক্স্যাক্টলি রায়তে কি বলেছেন সেটাও পড়ে শোনাবো, যে একেবারে আজকে যেটা পরিষ্কার করে দিলেন যে এই কথা আমরা বলিনি, সেইটা তখন কেন মাননীয় বিচারপতিরা বলেননি? এই প্রশ্ন আজকে এই অনুষ্ঠানে দুবার উঠলো। ফিরদৌস, তোমার কোনো উত্তর আছে?
একদমই। দেখুন, এই যে নতুন আইন, তার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জের যে মামলা, সেটি কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হচ্ছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, সেখানে মামলা পেন্ডিং ছিল। এখন একটি মামলা, অরুণিমা পালের বারবার কথা বলা হয়, সে তার বয়স পেরিয়ে যাচ্ছিল, সেই জন্য ইন্টারিম স্টেজে অর্থাৎ অন্তর্বর্তীকালীন স্টেজে তাকে যাতে সে পার্টিসিপেটেড ক্যান্ডিডেট ছিল, 2016 সালের ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ছিল, কিন্তু তার ডিউ টু এজ বাদ সে পার্টিসিপেট করতে পারছিল না। সেই পয়েন্টে মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত ট্রাভেল করেছিল, কিন্তু সাংবিধানিক বৈধতা এই 2025 সালের রুলের, সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারা অ্যাডজুডিকেটেড হয়নি। এবং এই অরুণিমা পালের ডিভিশন বেঞ্চের জাজমেন্টে স্পষ্টত বলা আছে, কোনো অ্যাপিলেন্ট তারা এই যে সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করেননি। তার কারণ অরুণিমা পালের মামলাতে প্রেয়ার ছিল, কিন্তু সেটা অ্যাডজুডিকেশন হয়নি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। সেই সময় 3টে মামলা ছিল, 3টে মামলার মধ্যে 2টো মামলা স্টিল পেন্ডিং, যেটা আগামী 28 তারিখে শুনানি হবে। না হলো, কিন্তু আমি আবার বেসিক প্রশ্নে একদম সহজ, আমি তো আইনের লোক নই, আমি বলছি যে এই পরীক্ষা তো প্রকাশ্যে নেওয়া হয়েছিল এবং এর যা ওয়েটেজের বদল, যে বিধি বদল করা হয়েছে, সেটা তো একেবারে কোর্টকে বারবার জানানো হয়েছিল। আমি বলছি যে তখন এই অবজেকশনটা কোনো কোর্ট থেকে কি এসেছিল? আমি বলছি যে ধরো এই যে ওয়েটেজের বদল, এই যে নতুন বিধি এবং একই সঙ্গে ফ্রেশ ক্যান্ডিডেটদের ঢোকানো, এই গোটা প্রক্রিয়াটা তো বিভিন্ন কোর্ট অফ লতে বলা হয়েছিল। মানে আমি বলছি এটা তো গোপন প্রক্রিয়া ছিল না, যে তখন সেই পরীক্ষার প্রক্রিয়া পদ্ধতি যখন চলছে, তখন কি কোর্টের কোনো কোনো অবজেকশন বা কোনো অবজারভেশন ছিল? দেখুন, রায়ের 2টো অংশ থাকে, একটা ভালো বুঝতে হবে, রায়ের মূল অংশ এবং ওই রায়টি দেওয়ার জন্য আরও বেশ কিছু কথাবার্তা। ফলে এই যে রেশিও ডেসিডেন্ডাই, এইটা বুঝতে হবে যে একটি রায় যে মামলার পয়েন্টে ডিসাইড হলো, সেই মামলার পয়েন্টেই অ্যাপিল হয়। এখন এই যে সাংবিধানিক বৈধতা, এটা কলকাতা হাইকোর্টের দ্বারা ডিসাইডই হয়নি। আগে ডিসাইড হবে, তবেই তার এগেনস্টে অ্যাপিল হবে। সিঙ্গেল বেঞ্চ আগে ডিসাইড করবে, তবেই তার এগেনস্টে অ্যাপিল হবে, তবেই তার এগেনস্টে এসএলপি হবে। এই মামলাটি, সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জের মামলাটি কলকাতা হাইকোর্ট অ্যাডজুডিকেটই করেনি। ফলে এইটা অনেকের বুঝতে ভুল হচ্ছে যে দেখুন 10 মার্কস নিয়ে আলোচনা আছে মানেই তার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জের বিষয়টি অ্যাডজুডিকেটেড হয়েছে, না, নেই, হয়নি। তার কারণ হচ্ছে কেন এই যে একদম ইনিশিয়াল স্টেজে এন্ট্রি লেভেলে কেন 10 মার্কস দেওয়া যায় না, এটা একটি বৃহৎ হিয়ারিং এর বিষয়। এর কিন্তু অনেক জাজমেন্ট দেখাতে হয়, কেন এটি বৈধ নয়। একটি আইনকে সাংবিধানিক দায়রার বাইরে এটা প্রমাণ করতে গেলে যে হিউজ হিয়ারিং এর প্রয়োজন। আমাদের সঙ্গে থাকো। ফিরদৌস, আমার একটা প্রশ্ন, আমরা এই যে মামলাটা নিয়ে আজকে আলোচনা করছি, এই মামলাটা কি পরীক্ষার হওয়ার আগে করা যেত না? আমার জাস্ট এইটুকু জানার বিষয়। তাহলে এই যে পরীক্ষার হ্যারাসমেন্টটা, এই যে রেজাল্ট বেরোনোর পর 26 আর 25 আর 16 লড়াই, এটা তো হতো না? দিয়ে দিই না, আমি অ্যান্সারটা দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। এই মামলাটি যেদিন রুল ফ্রেমিং হয়েছিল না, তারপরেই করা হয়েছিল, কিন্তু কলকাতা হাইকোর্টে সেটা পেন্ডিং ছিল। কারণ হচ্ছে দেখুন, কলকাতা হাইকোর্টে অনেক মামলা হয়, সেটি একদম সঙ্গে সঙ্গে পরপর হিয়ারিং করেই যে অ্যাডজুডিকেশন হয়ে যাবে সেই মামলা, এরকম বিষয় নয়। ফলে সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জের মামলাটি কলকাতা হাইকোর্টে সেই সময় থেকেই পেন্ডিং, এটা বুঝতে হবে। কারণ এইটা অ্যাডজুডিকেট হয়নি, ফলে সেই সময় থেকে এবং পরপর আরও অনেকে মামলা করেছে, যেমন 2016 সালের এই লুবানা মৌসুমীরা করেছে, সেরকম পরবর্তীতে ফ্রেশার্স ক্যান্ডিডেট ভীম সরকার, চৈতালিরাও করেছে। ফলে সেই মামলাগুলো পেন্ডিং রয়েছে কলকাতা হাইকোর্টে, এগুলো কিন্তু অ্যাডজুডিকেট হয়নি। যতক্ষণ পর্যন্ত কলকাতা হাইকোর্ট করার জন্য 10 নম্বরটাকে অজুহাত খাড়া করে গিয়েছিল, তাহলে পরীক্ষাটা হচ্ছে কোর্টের নির্দেশনা। সেখানে শুনতে হয়েছিল এক সেকেন্ড স্পেসিফিক প্রশ্ন, ফিরদৌস শুনতে পাচ্ছ? আইনি দায়বদ্ধতাগুলো না বুঝলে এটা মুশকিল হবে। না, আমরা বুঝি না, উনি মারপ্যাচ গুলো বোঝেন, ওগুলোই তো প্রয়োগ করছেন। আবার তো বললাম, আইন যেরকম আছে, আইনের ফাঁক ফোকরও আছে, সেইগুলোর জন্য ওনারা সাপের গালেও চুমু খাচ্ছেন, আবার ব্যাঙের গালেও চুমু খাচ্ছেন। ওই জন্য যাদের চাকরি বাতিল করেছিলেন তাদেরকে আবার প্ররোচিত করে তাদের বলেছিলেন তোমরা কেস করো, তো তোমাদের ঝয়েও লড়বো। তো ওনারা বারবার এই কাজটা করছে। বেশ, ফিরদৌস তোমার উত্তর। আমার এমনি একটা সাইড প্রশ্ন থাকবে যে 65 কোটির আইনজীবীরা এই মারপ্যাচটা বুঝতে পারলো না, ফিরদৌসদের হাতে একেবারে সহজ শিকার হয়ে গেল। যাই হোক, ফিরদৌস। দেখুন, আমি প্রথমেই বলি, দেখুন আপনি চাইলে যে কোনোর উপর অ্যাকুইজিশন করতে পারেন, কিন্তু সেটা বিষয় নয়। দেখুন, আইনি যে বৈধতা, সাংবিধানিক বৈধতা, সেটি কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্সে যদি
সেটা অ্যাডজুডিকেট না হয় ডিরেক্টলি সুপ্রিম কোর্ট সেটা বলে দিতে পারে না, কারণ এসএলপি ইভলভ হয় একটি অর্ডার থেকে। সেই অর্ডারটি কলকাতা হাইকোর্টের অর্ডার, ফলে সেই কলকাতা হাইকোর্টের অর্ডারে যদি তার অ্যাডজুডিকেশন না হয় তাহলে এসএলপি ওই পয়েন্টে কখনোই অ্যাডজুডিকেট হওয়ার সম্ভবই নয়। তার কারণ সে যে অর্ডার থেকে এই এসএলপিটি ইভলভ হয়েছে সেখানে অ্যাডজুডিকেশন হয়নি, ফলে সেই অ্যাডজুডিকেশন যেহেতু হয়নি সেহেতু আবার নতুন মানে সুপ্রিম কোর্ট ডিরেক্টলি বলে দিতে পারে না। এটা কিন্তু ক্যাঙ্গারু কোর্ট নয়, মানে এর কোর্টের এই যে লেয়ার আছে, এই যে লেয়ারগুলো কেন তৈরি করা হয়েছিল, তার কারণ প্রথমে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্সে মামলা হবে, তারপরে সেটা অ্যাপিলে যাবে। যেমন ধরুন সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ যাবে, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট যাবে, আবার সিঙ্গেল বেঞ্চ থেকে ডিরেক্ট সুপ্রিম কোর্টেও যাওয়া যায়, যেটা এই এসএসসি এই যে প্রতিবন্ধী দাগিদের বসানোর জন্য ডিরেক্ট সুপ্রিম কোর্টে গেছিল, আজকে যেটা সুপ্রিম কোর্ট এসএলপিটা খারিজ করেছে। কিন্তু একদম ঠিক এই লাইনে আমি আসবো। এই দাগিদের ক্ষেত্রে একেবারে স্পষ্ট কলকাতা হাইকোর্ট এবং তারপরে এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্ট কি বললো একবার পাশাপাশি দেখে নেব। 2016 পর 2025 9 বছর পর রাজ্য সরকারি স্কুলগুলোতে নবম দশম ও একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। এর মধ্যে নবম দশমে রেজাল্ট বেরিয়ে গেছে, একাদশ দ্বাদশে তো ইন্টারভিউও শুরু হয়ে গেছে। কিন্তু এরই মধ্যে এসএসসির পরীক্ষা পদ্ধতি ঘিরে ফের প্রশ্ন। নিয়োগ বিধি নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট, ফের কাঠগড়া এসএসসি, ফের লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে। কিন্তু নতুন নিয়োগ বিধিতে কি কি পুরনো বিধির পরিবর্তন করেছিল এসএসসি? এর মধ্যে অন্যতম শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দ, যা আগে ছিল না। জানিয়ে হাইকোর্টে মামলা করেছে ফ্রেশার্স চাকরি প্রার্থীদের একাংশ। রাস্তায় নেমে আন্দোলনও শুরু করেছেন তারা। তাঁদের দাবি নতুন বিধিতে চাকরিহারা যোগ্য শিক্ষকদের শিক্ষাগত অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর দেয়া হচ্ছে তা বাতিল করতে হবে। বর্তমানে আমরা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট 60 পাওয়ার পরেও ডাক পাইনি, তাদের ভবিষ্যৎকে সামনে রেখে মহামান্য কলকাতা হাইকোর্ট সেই রায় দেবেন। আগামীতে আমরা আরো বৃহত্তর আন্দোলন নেব, সেই কর্মসূচির দিকে আমরা এগোচ্ছি। কিন্তু যোগ্য চাকরিহারা প্রার্থীরা বলছেন এতদিন শিক্ষকতা করার সুবাদে বাড়তি 10 নম্বর তাঁদের অবশ্যই প্রাপ্য। 2016 সালের যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু 10 নম্বরটা মানে শুধু তারা তাদের স্বার্থে পায়নি, এরা কিন্তু যে কোনো শিক্ষক যারা গভর্নমেন্ট সার্ভিস করেন তারা তাদের এক্সপিরিয়েন্স নম্বর বাবদ এটা পেয়েছেন। 2016 যারা আমরা ক্যান্ডিডেট, আমরা সেই সময় গ্র্যাজুয়েশন করেছিলাম, মাস্টার্স করেছিলাম, বিএড করেছিলাম, আমরা এলিজিবল ছিলাম এসএসসিতে এক্সামে বসার জন্য। তাহলে সেই সময় যারা এখন যারা আমাদের সাথে অসম প্রতিযোগিতায় বসছে তাদের সময় কি তারা কি সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তাদের ছিল? এসএসসির নতুন বিধি অনুযায়ী লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 নম্বর দেয়া হচ্ছে। এছাড়াও এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য 2016-2025 বিধির মধ্যে বিস্তর ফারাক রয়েছে। যেমন 2016তে শিক্ষাগত যোগ্যতার নাম্বার ছিল 35, 2025 নতুন বিধিতে এসএসসি তা কমিয়ে করেছে 10। 2025 যে বিষয়ের জন্য প্রার্থী আবেদন করেছেন সেই বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে যেটায় বেশি নাম্বার রয়েছে তার ভিত্তিতেই স্কোর যোগ করা হয়েছে। অর্থাৎ স্নাতক বা স্নাতকোত্তর যেটায় সর্বোচ্চ নাম্বার সেই নাম্বারের ভিত্তিতেই মিলেছে শিক্ষাগত যোগ্যতার স্কোর। কিন্তু এই 10 নম্বরটাই 2016তে ছিল 35। তখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর এবং বিএড প্রত্যেকটার জন্য আলাদা আলাদা নাম্বার ভাগ করা ছিল। অর্থাৎ নতুন নিয়োগ বিধিতে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মেধার কোনো নম্বর গ্রাহ্যই করা হয়নি। 2016তে যেখানে লিখিত পরীক্ষার নাম্বার ছিল 55, এবছর সেখানে আরো 5 বাড়িয়ে করা হয় 60। 100% নাম্বার থাকা সত্ত্বেও আমি কল ফর ভেরিফিকেশনের ডাক পাইনি, কারণ স্কুল সার্ভিস কমিশন তাদের দুর্নীতি ঢাকতে অযোগ্য যে ক্যান্ডিডেট আছে তাদের পুনর্বহাল করার জন্য 10 নম্বরের যে গ্রেস মার্ক দেওয়া হয়, গ্রেস মার্ক বা এক্সপিরিয়েন্স মার্কস দিচ্ছে, যার জন্য আমরা ফ্রেশার্স ক্যান্ডিডেটরা পূর্ণমান পাওয়া সত্ত্বেও আমরা পরীক্ষার নেক্সট ধাপে আমরা পৌঁছতে পারিনি। সুপ্রিম কোর্ট তার রায়টাকে বদলাবে কেন? সে তো বলেছে আনটেন্টেড টিচাররা, ডিসেবল ক্যান্ডিডেটরা ফ্রেশ সিলেকশনের মাধ্যমে আপনি সিলেক্ট করুন। তো সেইটা যদি করে তাহলে তো সমস্যা মিটে যায়। আজকে যেটা হলো শিক্ষার ক্ষেত্রে একটা মানে কি বলবো মানে বাজ পড়ার মতন ব্যবস্থা হলো। স্কুলে টিচার নেই, হ্যাঁ কালো দিন, না পাবে ফ্রেশাররা চাকরি, না পাবে আনটেন্টেড টিচারদের সলিউশন। 2025 এসএসসিতে নবম, দশম ও একাদশ দ্বাদশ মিলিয়ে শূন্যপদ 35,000-এর বেশি। পরীক্ষার্থী ছিলেন প্রায় 5,25,000। সৌভিক মজুমদার, অনির্বাণ বিশ্বাস ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।